স্ট্রোক পরবর্তী জটিলতাগুলো কি হতে পারে? সো স্ট্রোক পরবর্তী জটিলতাগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যখন উনি হসপিটালে থাকা অবস্থা, মানে ইমিডিয়েট আমরা কমপ্লিকেশন বলি, সেটা সাধারণত 2 সপ্তাহের মধ্যেই হয়ে থাকে। যেমন খুব বেশি আমরা পেয়ে থাকি পেশেন্টের যেটা হয় ইউরিনারি ইনকন্টিনেন্স হয় মেডিকেলের ভাষায়, অথবা সোজা কথা প্রস্রাব ঝরে যাওয়া। দেখা যাচ্ছেন যে রুগী প্রস্রাবটাকে ধরে রাখতে পারতেছে না, ওনার প্রস্রাবটা ঝরে যাচ্ছে, এবং কি প্রস্রাবটা যখন ঝরে যাবে তখন যেটা হয় কি প্রস্রাব বিছানাটা ভিজে যাচ্ছে, ওনার শরীরের নিম্নাঙ্গগুলার বিভিন্ন জায়গায় প্রস্রাব লেগে বিভিন্ন ধরনের ইনফেকশন ডেভেলপ করে। আমরা যেটাকে বলি মানে স্কিনে ডার্মাটাইটিস হতে পারে, স্কিন আলসার হতে পারে, এবং কি এই প্রস্রাব ঝরে যাওয়ার ফলে ওনার কিন্তু ওভারঅল একটা সোশ্যালি একটা আনএক্সেপ্টেবল এনভায়রনমেন্ট তৈরি হবে, এবং কি যেটার কারণে ওনার যে প্রোগ্রামটা, রিহেবিলিটেশন পুনর্বাসন প্রোগ্রামটাও কিন্তু ডিলে হতে পারে। সো তারপরে পরবর্তী যেটা আমরা খুব ফেস করি সেটা হলো পেশেন্টের ওনার ঢুক গিলে খেতে যে কষ্ট হয়, তার কারণে যেটা হয় ওনার ফুসফুসে প্রদাহ হতে পারে, সেটাকে আমরা বলি নিউমোনাইটিস ডেভেলপ করতে পারে। সো অনেক সময় অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়। সো ওই ক্ষেত্রে পেশেন্ট যদি সঠিকভাবে ঢুক গিলে খেতে না পারে, তাহলে খাবারের যে প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। শুরুর দিকে আমরা এই জন্য পেশেন্টদেরকে এনজি টিউব ফিডিং দিতে বলি। তারপরে যেটা হয় পেশেন্টের খুব অ্যালার্মিং একটা জিনিস, সেটা হলো ওনার ডিপ ভেইন থ্রম্বোসিস বলি আমরা, সেটা ওনার শরীরের নিম্নাঙ্গের মানে স্পেশালি পায়ের যে রক্তনালীগুলো আছে ওই রক্তনালীগুলোতে রক্ত জমাট বেঁধে যেতে পারে। তারপর ইভেন এই রক্ত জমাট বাঁধা আপনার ফুসফুসে হতে পারে, সেটাকে আমরা পালমোনারি থ্রম্বোসিস বলি। আচ্ছা, তারপরে যেটা হয় কি শরীরে যে বিভিন্ন প্রেশার পয়েন্টগুলো আছে, উনি লম্বা সময় একইভাবে শুয়ে থাকার ফলে শরীরের বিভিন্ন প্রেশার পয়েন্টগুলোতে চামড়ার মধ্যে ক্ষত তৈরি হতে পারে। সো এগুলো হলো মোটামুটি ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন, যেটা 2 সপ্তাহের মধ্যেই চলে আসে। তার পরবর্তী কমপ্লিকেশনে যদি আমরা বলি, যেমন পেশেন্টের খুব যেটা হয় তার শোল্ডার পেইন হয় নাম্বার 1। সে যে এই শোল্ডার পেইনের কারণে সে মানে তার জয়েন্টের বিভিন্ন জয়েন্টে তার ব্যথা হতে পারে, কারণ যে পাশটা ওনার শরীরের অবশ হয়ে যাচ্ছে ওই অবশ অংশটাতে ওনার কিন্তু কোনো মাসেলের কোনো শক্তি থাকে না। তার ফলে জয়েন্টের যে একটা টোটাল আমাদের একটা হাতের যদি বলি বা পায়ের যে বলি, ওইখানকার একটা ওয়েট আছে, ওই ওয়েটটা যখন গ্র্যাভিটেশনাল ফোর্স বলেন আর যাই বলেন, মাংসপেশিগুলো যখন অসার থাকে, ফ্লাসিড হয়ে যায়, তখন শোল্ডারটা নিচের দিকে একটু ঝুঁকে যেতে পারে। সো এটাকে আমরা শোল্ডার সাবলাক্সেশন বলি। ওই শোল্ডার সাবলাক্সেশন থেকে পরবর্তীতে আমরা খুব দীর্ঘমেয়াদী একটা জটিলতা তৈরি হয়, সেটাকে আমরা শোল্ডার হ্যান্ড সিনড্রোম বলি, এবং ওই ব্যথার কারণে কিন্তু পেশেন্টের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা অনেক ডিলে হয়ে যায়। তারপরে যদি বলি আমরা ওনার পা ঝুঁকে যেতে পারে, সেটাকে আমরা ফুট ড্রপ বলি। সো এই এবং কি ওনার যদি আমরা হিপের কথা চিন্তা করি, হিপটা একদিকে বেঁকে যেতে পারে, যেটাকে বলে হয় এক্সটার্নাল রোটেশন অফ দ্য হিপ। দ্যাট মিনস ওনার যে পাশটা অসাড় হয়ে যাবে ওই পাশ শরীরের ওই অংশটাতে বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে। সো ওই আমরা যদি প্রপারলি তার টেক কেয়ার না করি, এবং কি এই স্ট্রোক পরবর্তী জটিলতাগুলো কে আমরা মিনিমাইজ করতে পারবো না। সো আমাদেরকে এই স্ট্রোক পরবর্তী জটিলতাগুলোকে মিনিমাইজ করার জন্য অথবা রোধ করার জন্য আমাদেরকে রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রামটা, দ্যাট মিনস হলো আমাদেরকে যে পেশেন্ট কেয়ারটা শুরু করতে হবে ওই প্রথম দিন থেকেই, স্ট্রোক হওয়ার প্রথম দিন থেকেই তার পেশেন্ট কেয়ারটা যদি আমরা নিতে পারি, তাহলে এই স্ট্রোক পরবর্তী জটিলতাগুলো আমরা অনেকাংশেই রোধ করতে পারবো।